আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো আমরা মোটামুটি আমাদের এসএসসি 25-এর যে ব্যাচটা আছে তোমাদের সবার জন্য একটু কিভাবে সব পড়াশোনাকে আরো একটু ইজি, স্মার্ট, এফিশিয়েন্ট করা যায় সেটার জন্য অনেক ব্যবস্থা করতেছিলাম। তার একটা অংশ হিসেবে কিন্তু আমরা 50 ডেজের একটা চ্যালেঞ্জ করে ফেলছি, রাইট? আমাদের বায়োলজি ক্লাসরুমের 50 ডেজ চ্যালেঞ্জ অফ এসএসসি 25 চলতেছে এবং তারই একটা অংশ হিসেবে কিন্তু আজকে আমরা বলছিলাম যে ঠিক রাত 9:30টায় তোমাদের জন্য হচ্ছে অধ্যায় 2 জীবকোষ ও টিস্যুর হচ্ছে যে ক্লাসটা ছিল সেটা মোটামুটি শুরু করে দিব। সো জীবকোষ ও টিস্যু থেকে আসলে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা একটা মূল বিষয়। যে ভাইয়া জীবকোষ টিস্যু তো বুঝলাম, কিন্তু জীবকোষ টিস্যু আসলে কি পুরো অধ্যায় আলোচনা করব, বেসিক আলোচনা করব না কি? শুনো, পরীক্ষার আগে তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্ন। পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, কিভাবে উত্তর করবা, কিভাবে তুমি উত্তর করলে নাম্বারটা ঠিক মতো পাবা, এই জিনিসগুলো যদি তুমি জানতে না পারো তাহলে কিন্তু যতই পড়াশোনা করো তোমার পরীক্ষার হলে গিয়ে দেখবা যে মনে থাকতেছে না, নাইলে লিখতে পারতেছে না, নাইলে যে কোনো একটা প্রবলেম, মানে আলটিমেট রেজাল্টটা ভালো আসতেছে না। তো আমি যে কাজটা করতে চাই আজকে তোমাদের বোর্ড পরীক্ষায় আসার মতো যে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য যে টপিকগুলা, ভাইয়া বইতে তো অনেক টপিক, তাই না? 20টা টপিক, 25টা টপিক, 30টা টপিক আছে, বাট কোন টপিকগুলা পড়লে আমার পরীক্ষার জন্য প্রশ্নের জন্য একদম পুরোপুরি প্রস্তুতি 100তে 100 হবে, সেটা কিন্তু আজকে আমরা এখান থেকে জেনে নেব। সো আজকে ক্লাসটা বেসিক্যালি অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু এইটার উপরে, এবং এইটার মূলত পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলোর জন্য কোন টপিকগুলো তুমি ভালো করে পড়বা সেটার একটা সম্পূর্ণ গাইডলাইন থাকবে। প্লাস কিভাবে পড়লে তোমার মনে রাখতে সুবিধা হবে, কিভাবে লিখলে পরীক্ষায় বেশি নাম্বার পাবা, এই জিনিসগুলো আমি মাঝে খুঁটিনাটি বুঝায় নেওয়ার চেষ্টা করবো। সো ওয়েলকাম আছে ক্লাসে, সবাইকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু তোমাদের পরীক্ষার সামনে খুব বেশি তোমাদের সাথে কমেন্ট পড়া বা এই বিষয়গুলোতে সময় নষ্ট করবো না, বেসিক যত শর্টে ক্লাসগুলো করে গাইডলাইনটা বুঝা দেওয়া যায় সেটার জন্য চেষ্টা করব। তোমরা সবাই জানাই দিতে পারো কমেন্টে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি তোমাদের কোনো সমস্যা হয় বা তোমাদের জন্য বিশেষ কোনো এই জায়গাতে প্রবলেম থাকে, আমি চেষ্টা করব কমেন্টগুলো দেখে তোমাদের প্রশ্নগুলোকে সলভ করে দেওয়ার জন্য। সো চলো আর দেরি না করি, আমরা আমাদের যে মূল জায়গাটা ছিল যে আমরা বোর্ড পরীক্ষায় আসার মতো যে বোর্ড প্রশ্নগুলা, সেই বোর্ড প্রশ্নগুলোর জন্য গ নাম্বার এবং ঘ নাম্বার, কি কি গ নাম্বার এবং ঘ নাম্বার, এই যে প্রশ্নগুলো এটা মেইনলি আমরা আগে দেখব। কেন? কারণ তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে ভাইয়া গ আর ঘ এর প্রশ্নগুলো না মনে থাকে না, পরীক্ষার হলে লিখতে গিয়ে ভুলে যাই। তাইলে আমাকে এখন কি করতে হবে? প্রথম কথা হচ্ছে টপিক যেহেতু অনেক বেশি, টপিকগুলোকে কমায় ফেলতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। যত কম টপিকে তুমি যত এফিসিয়েন্টলি পড়াশোনা করবা পরীক্ষার হলে মনে রাখার সম্ভাবনা তত বাড়বে। মাথায় গার্বেজ নিয়ে তোমার যাওয়ার দরকার নাই, যেগুলো পরীক্ষায় আসবে না সেগুলো জোর করে মাথায় ঠেসে ঠুসে দিয়ে যদি পরীক্ষায় যাও তাহলে কিন্তু তোমার মনে রাখার যে ক্যাপাসিটিটা সেটা ধীরে ধীরে কমতে থাকবে, তাই না? সো চলো আমরা আগে একটু দেখি যে অধ্যায় 2 থেকে কোন কোন টপিকগুলা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার পরে আমি এখানে লিস্ট করছি, সেই লিস্টটা একটু দেখো। আমি এখানে মূলত তোমার যদি দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7 8, মানে আমি টোটাল 8টা টপিক এখান থেকে পাইছি, যেখান থেকে প্রতি বছরই ঘুরায় ফিরায় প্রশ্নগুলো আসতেছে। তুমি যদি প্রশ্নগুলো একটু খুলে দেখো তুমি দেখবা যে এই কয়টা টপিকই বারবার প্রতি বছর গ আর ঘ এর জন্য ঘুরে ফিরে আসে। তার মানে তুমি যদি প্রথমেই এই 8টা টপিককে সুন্দর করে নোট করো, এবং ধরো বইতে তোমার 1 পেজ পুরো একটা টপিক আছে, কিন্তু 1 পেজ তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা না, ওইখান থেকে তুমি ধরো সাজায় 10 থেকে 12টা লাইন সুন্দর করে নোট করলা, চিত্রটা সুন্দর করে খাতায় লিখলা, তাহলে তুমি যদি 8টা টপিকের উপরে তোমার সুন্দর করে একটা নোট করে প্রস্তুতিটা নিয়ে রাখো, পরীক্ষায় তোমার একদম 100তে 100। তার মানে তোমার মূল কাজ কিন্তু পুরাটা পড়ে একদম পরীক্ষার হলে যাওয়া না, এফিসিয়েন্টলি যতটুকু কম পড়া যায় যত সহজে মনে রাখা যায়, এটা হচ্ছে তোমার মেইন কাজ। তো চলো প্রথম টপিকটা কি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, আমি দেখি প্রত্যেক বছরই কোনো না কোনো ভাবে এই টপিকটা থেকে প্রশ্ন আসে, সেটা 2 নাম্বার বলো আর 4 নাম্বার বলো আর 3 নাম্বার বলো, মানে মোটামুটি আসে। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো মাইটোকন্ড্রিয়া টপিকটা হচ্ছে এমন একটা টপিক যেটা থেকে আমি মোটামুটি দেখছি প্রতি বছরই কিছু না কিছু আসতেছে। তার মানে মাইটোকন্ড্রিয়া টপিকটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা তুমি বইয়ের 23 নাম্বার পেজে গেলে কিন্তু পেয়ে যাবা। কত নাম্বার পেজ? 23 নাম্বার পেজ। তারপরে টপিকটা খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট। এখানে যাওয়ার আগে আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু শুধু মাইটোকন্ড্রিয়া একটু জাস্ট পড়ে নিলাম এরকম না, খেয়াল করবো আমি এর আগে কিছু কথা লিখে রাখছি, সেটা হচ্ছে চিত্র সহ। সো তুমি যদি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়াশোনা করো তাহলে তোমাকে চিত্র সহ পড়াশোনা করতে হবে, চিত্রটা আঁকতে
আঁকতে পারতে হবে। তো এইখানে যেসব জায়গায় তোমার চিত্রগুলা লাগবে আমি এখানে বলে দিছি কোনগুলা চিত্র লাগবে, এবং আমি এটাও বলে দিব যে কোনগুলা চিত্র জাস্ট দেখে রাখতে হবে, চিনতে হবে, বাট পরীক্ষার খাতায় আঁকা লাগবে না, এটাও একটু বলে দিব। তো মাইটোকন্ড্রিয়া এর গঠন এবং এটা চিত্র, এটা আঁকতেও পারতে হবে এবং বুঝতেও হবে যে এটা মাইটোকন্ড্রিয়া চিত্র, এটার মধ্যে এই পার্ট আছে ওই পার্ট আছে সবকিছু আমি একটু পরেই দেখাবো এই জিনিসগুলো। সো এইটা তোমাকে খুব ভালোভাবে পারতে হবে। তুমি যদি বলো ভাইয়া এটাকে আপনি কয় স্টার দিবেন, আমি বলবো এটা একদম 5 স্টার একটা টপিক, এবং এটা প্রত্যেক বছর এখান থেকে কিছু না কিছু আসতেছে। সো তুমি যদি পড়া শুরু করো সবার আগে মাইটোকন্ড্রিয়াতে তোমার ফোকাস করা উচিত। সো আসো তারপরে টপিকটা কি আমরা একটু দেখে ফেলি। মাইটোকন্ড্রিয়ার পরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠনটা, এবং এইটাও তোমাকে চিত্র সহই পড়তে হবে। কেন চিত্র সহ পড়তে হবে? কারণ উদ্দীপকে যখন একটা চিত্র দিয়ে দিবে তুমি দেখে বুঝতে হবে প্রথমে যেটা কি ক্লোরোপ্লাস্ট নাকি এটা মাইটোকন্ড্রিয়া নাকি এটা নিউরন নাকি, তার মানে আগে চিনতে হবে। পাশাপাশি তোমাকে যে কাজটা করতে হবে যে তোমাকে এটা আঁকতেও পারতে হবে, মাইটোকন্ড্রিয়াও আঁকতে হবে, চিনতে হবে, ক্লোরোপ্লাস্টের গঠনটা জানতে হবে, চিত্রটা আঁকতে হবে এবং চিত্রটা কেমন সেটা সম্পর্কে জানতে হবে। তার মানে এই দুইটা বিষয় মোটামুটি ক্লিয়ার। এরপরে আরেকটা খুব কমন প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ। ওকে, প্রকারভেদটা সম্পর্কে ভালোই প্রশ্ন আসে। প্রকারভেদ মানে কি ভাইয়া? ক্লোরোপ্লাস্টের মধ্যে লিউকোপ্লাস্ট আছে, ক্রোমোপ্লাস্ট আছে, তাই না? মানে ক্লোরোপ্লাস্ট তো সবুজ, তাছাড়াও আছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। এই যে প্রকারভেদটা, এই প্রকারভেদটা তোমাদেরকে লাগবে। মানে অ্যাকচুয়ালি আমরা প্লাস্টিডের প্রকারভেদ যেটা, সেই প্লাস্টিডের প্রকারভেদটা আমাদের এখান থেকে মাস্ট লাগবে। তো প্লাস্টিডের প্রকারভেদ মানে দুইটা টপিক পেয়ে গেলাম আমরা, একটা মাইটোকন্ড্রিয়া আর একটা ক্লোরোপ্লাস্ট, এবং এই দুইটা টপিকের মধ্যে এটা 23 নাম্বার পেজ, এটা তুমি 24 নাম্বার পেজে বইয়ের মধ্যে 2025 সালের যে বায়োলজি বইটা সবচেয়ে নতুন সেখানে গেলে পেয়ে যাবে। আরেকটা টপিক এখানে যেটা হচ্ছে মানে হচ্ছে টাইপ করার সময় একটু ভুলে গেছিলাম, পরে এখানে লিখে দিছি, সেটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের গঠনটা, নিউক্লিয়াসের গঠনটাও তোমাদের মোটামুটি পরীক্ষাতে আসছে, তবে মোটামুটি একটু কম আসে, বাট আসে পরীক্ষাতে। নিউক্লিয়াসের গঠনটা আসে এবং এইটাও আসে হচ্ছে চিত্র সহ। সো এটাও চিত্র সহই তোমাকে পারতে হবে। তো চিত্র সহ তোমাকে নিউক্লিয়াসের গঠনটা মোটামুটি এইটা বুঝে ফেলতে হবে, লিখে ফেলতে হবে, নোট করে ফেলতে হবে। অল গুড, বুঝতে পারছো? সো মাইটোকন্ড্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলি মাইটোকন্ড্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আস্তে আস্তে দেখি আমরা কতটুকু আরো আগাইতে পারি। নিউরনের গঠনটা একটু খেয়াল করো। নিউরনের এটাও প্রায় প্রতি বছরই তোমার উদ্দীপকগুলো কেমন হয় আমি এটার পরেই তোমাদেরকে দেখাবো, তাইলে তোমরা আরো আইডিয়া পাবা যে ভাইয়া ফাইন আপনি তো টপিকের নাম বলে দিচ্ছেন, প্রশ্নটা দেখতে কেমন হয়, এটা দেখলে ভালো না? মানে ধরো তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে যদি পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাও যে পরীক্ষার প্রশ্নটা এরকম হয়, তাহলে কিন্তু তোমার জন্য আরো কাজটা ইজি হয়ে যাবে। সো নিউরনের গঠন চিত্র সহ, কি সহ? চিত্র সহ তোমাকে আঁকতে পারতে হবে, চিনতে হবে, এবং এটা ব্যাখ্যা বিস্তৃতি এটাও একটু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে নিউরনের গঠনটা তুমি পেয়ে যাবা বইয়ের 39 নাম্বার পেজে। তারপরে কি? তারপরে হচ্ছে চিত্র সহ ট্রাকিডের গঠন। কিসের গঠন? ট্রাকিডের গঠন। কিন্তু এখানে একটু বলে দেই, ট্রাকিডের চিত্রটা কিন্তু পরীক্ষাতে সবসময় আসে না বা আমার সবসময় লাগে না। তার মানে এইটার জন্য চিত্রটা হচ্ছে অপশনাল। এটার জন্য চিত্রটা কি? এটার জন্য চিত্রটা হচ্ছে অপশনাল। এটা না আঁকতে পারলেও হবে, বাট এইটা চিনতে হবে, দেখে বুঝবা যে এটা ট্রাকিড। তো তুমি দেখে অবশ্যই বুঝতে হবে এটা ট্রাকিড, তা না হইলে কিন্তু তোমার পরীক্ষার উদ্দীপকে কি দিছে এটা তুমি বুঝতে পারবে না। তো গেল ট্রাকিডের গঠন। তারপরে কি? তারপরে হচ্ছে রক্ত কণিকা সমূহের বর্ণনা। চিত্র কিন্তু তোমার আঁকা লাগে না, এটা কিন্তু চিত্র সহ না, এটা জাস্ট চিত্রগুলো দেখে বুঝতে হবে যে কোনটা আরবিসি, কোনটা ডাব্লিউবিসি, কোনটা হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা, কোনটা লোহিত রক্তকণিকা, কোনটা অনুচক্রিকা, এগুলো বুঝতে হবে। তো রক্তকণিকা সমূহের কি লাগবে ভাইয়া? আমার বর্ণনা লাগবে, বর্ণনা। হ্যাঁ, বর্ণনা মানে হচ্ছে এদের গঠনটা কেমন, কাজটা কেমন, এগুলো লাগবে। বাট চিত্রটা কিন্তু আঁকতে হয় না, বাট চিত্রটা দেখে চিনতে হবে যে এটা রক্তকণিকার চিত্র। সো এটার জন্য কি বললাম, বর্ণনাটা ইম্পর্টেন্ট, চিত্রটা না। চিত্রটা জাস্ট চিনে বুঝলেই হবে যে হ্যাঁ এইরকম চিত্র, বুঝছি এটা রক্তকণিকা। ফাইন। তারপরে ফাইনালি যেটা আমার লাগবে সেটা হচ্ছে তোমার এখান থেকে পেশি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মাইটোকন্ড্রিয়া বলছিলাম ইম্পর্টেন্ট, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখান থেকে পেশি। তো পেশির মধ্যে আমাদের কি কি পেশি আছে আমরা দেখি। ঐচ্ছিক পেশি আছে, অনৈচ্ছিক পেশি আছে এবং হৃদ পেশি আছে।
এই তিনটা পেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষাতে ঘুরায় ফিরায় এক একটা পেশির সাথে এক একটা বিভিন্ন রকম কম্বিনেশনে প্রশ্ন আসে। সুতরাং এই তিনটা পেশির একই সঙ্গে তোমার চিত্র লাগবে, চিত্রটা আঁকতেও পারতে হবে, চিনতেও পারতে হবে, চিত্র লাগবে। এবং চিত্রের পাশাপাশি তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এদের মধ্যে তুলনা লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। এদের মধ্যে কি লাগবে ভাইয়া? তুলনাটা পারতে হবে। তুমি যদি তুলনাটা না পারো, যেই সমস্যাটা হবে, তুমি এদের মধ্যে পার্থক্য করতে পারবে না। সো আমাদের কি করতে হবে? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি, এদের মধ্যে তুলনাটা পারতে হবে, যে এইটার সাথে এটার পার্থক্য কি, ওইটার সাথে এটার পার্থক্য কি, দুইটার মধ্যে তুলনা করলে কি বিষয় এটাতে আছে যেটা ঐচ্ছিক পেশিতে নাই, কি কি বিষয় অনৈচ্ছিক পেশিতে আছে যেটা ঐচ্ছিক পেশিতে নাই, বা হৃৎপেশির স্পেশাল বৈশিষ্ট্যগুলা কি, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে পারতে হবে। কারণ পরীক্ষাতে এগুলো খুব খুব বেশি আসে, সেটা তুমি এমসিকিউ বলো, উদ্দীপকের জন্য গঘ বলো, সবকিছুতেই খুবই ইম্পর্টেন্ট। সো এই টপিকটা আমি বললাম খুব ইম্পর্টেন্ট একটা টপিক, পাশাপাশি বললাম এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো এইগুলো পড়ার সময় একটু স্পেশালি পড়তে হবে, যাতে করে কোনোভাবেই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসলে মিস না যায়। আবারও বলে দিই, এই দুইটা টপিক এই জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট আমি বোর্ড অ্যানালাইসিস করে তোমাদের জন্য মোটামুটি যে টপিকগুলো থেকে ফ্রিকুয়েন্ট প্রশ্ন আসে সেই টপিকগুলো এখানে সবগুলো লিস্ট করে ফেলছি। তারপরে দেখো, জাইলেম এবং ফ্লোয়েম এর চিত্র সহ, জাইলেম এবং ফ্লোয়েমের কিন্তু চিত্র সহ তোমাকে পারতে হবে। সো জাইলেম এবং ফ্লোয়েমেরটা মোটামুটি একটু কম আসে, কিন্তু আসে পরীক্ষাতে। সো আমাদেরকে জাইলেম এবং ফ্লোয়েমের গঠন চিত্র সহ এটাও মোটামুটি দেখতে হবে। এইটা হচ্ছে আমরা 32 নাম্বার পেজ বইতে গেলেই পেয়ে যাব। আচ্ছা, তারপরে ফাইনালি দেখো, প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এটা খুবই খুবই কম আসে, এটা হয়তো বা তোমার অত বেশি আসতেও দেখি নাই, বাট আসছে মোটামুটি 3-4 বারের মতো বোর্ডে। সো এটাকে আমরা একদম ফেলে দিতে পারতেছি না, বাট এইখান থেকে মোটামুটি প্রশ্ন আসে। তারপরে যদি তোমাকে স্পেসিফিক্যালি বলি, আমি প্যারেনকাইমা থেকে প্রশ্নটা একটু বেশি আসে, প্যারেনকাইমা থেকে। স্ক্লেরেনকাইমা থেকেও প্যারেনকাইমাতে একটু প্রশ্নটা বেশি আসে। সো আমরা প্যারেনকাইমাটা একটু ভালোভাবে পড়বো, চিত্র লাগবে না, চিত্রটা জাস্ট দেখে চিনলেই হবে যেটা প্যারেনকাইমা। আর তাছাড়া প্যারেনকাইমা থেকে তেমন কিছু আর পড়া লাগবে না, মোটামুটি একটু বর্ণটা পড়বা। স্ক্লেরেনকাইমাটা লেস ইম্পর্টেন্ট, বাট দুইটা থেকে মাঝে মাঝে তুলনামূলক প্রশ্ন আসে, সেই জায়গা থেকে তুমি প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমা দুইটাই পড়তে পারো। এটা হচ্ছে তোমার 29 নাম্বার পেজে তুমি বইতে পাবা। আচ্ছা ফাইন ভাইয়া, সবগুলো টপিক তো বলে দিলেন, এই টপিকগুলোকে কিভাবে আমি পড়বো, মানে আপনি বলে দিলেন ভালো কথা, বুঝলাম যেগুলো পরীক্ষাতে আসবে, তো প্রিপারেশনটা কিভাবে নেবো, এটা প্রশ্নটা আসতেছে না। তো এবার চলো আমি একটু প্রিপারেশনের প্রস্তুতিটা কেমনে হইতে পারে সেটাও একটু তোমাকে বুঝাই দিই। সো প্রিপারেশন বা প্রস্তুতিটা কিভাবে নিলে তুমি সবচেয়ে এফিসিয়েন্টলি নিতে পারবা সেটা একটু দেখো। সো একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের চিত্র, হয়তোবা দেখে মনে হচ্ছে যে ভাইয়া খুব ভালো দেখা যাচ্ছে না, বাট ওই বই থেকে চিত্রটা নিছি তো, সো হয়তোবা একটু প্রবলেম হইতে পারে। সো প্যারা নাই, একটু দেখো। আমি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রথমে বলে দিয়েছিলাম যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াটাই পড়াই তোমাদেরকে। সবগুলো টপিক তো ভাইয়া এই ক্লাসে একবারে সব পড়াই দিব এটা তো হবে না, তোমাকে আমি গাইডলাইন দিচ্ছি। তো তুমি এই যে 7টা-8টা টপিক তোমাকে দিলাম, কিভাবে তুমি বাসায় এগুলা প্রিপারেশন নিবা, তুমি কিভাবে নোটগুলা সাজাবা, যাতে পরীক্ষার আগে যদি তুমি একবার দেখো পুরো কমপ্লিট হয়ে যায়। তাহলে এই মানে প্রসেসটা কি সেটা একটু এখান থেকে দেখে ফেলতে পারবা। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যখন তুমি পড়া শুরু করলা, যখনই আমি বলছি যে টপিকগুলা চিত্র সহ লাগবে, কি সহ লাগবে ভাইয়া? চিত্র সহ। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার চিত্রটাকে ভালোভাবে আগে তোমার আয়ত্ত করে ফেলা। তাহলে আমি প্রথম এখানে দেখো 1টা 2টা 3টা চিত্র আছে ভাইয়া মাইটোকন্ড্রিয়ার বইতে, আমি কোনটা নিব? প্রথম কথা হচ্ছে তুমি নিবা এই চিত্রটা, যেটা আমি এখানে বক্স করে দিলাম। এই চিত্রটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি পরীক্ষাতে উদ্দীপকও দিয়ে দেয়, আবার যদি তুমি আঁকতে চাও এটা তোমার জন্য আঁকাটা ইজি, এবং এটা তোমাকে অবশ্যই অবশ্যই পারতে হবে। নেক্সট যে কথাটা আসে, ভাইয়া চিত্র তো আঁকতে পারি, কিন্তু ভাইয়া সবচেয়ে বেশি ভুল কোনটা হয়? ভুল হয় তোমরা চিত্র আঁকার পরে এই কাজটা করো না। কি করো না? চিত্রটা এঁকে দিয়ে আসলে লেবেলিং করো নাই। আচ্ছা, লেবেলিং করাটা হচ্ছে মাস্ট। ধরো আমি এখানে একটু দেখায় দিই, লেবেলিং করাটা হচ্ছে মাস্ট। এইটা যদি না করো নাম্বার একদম নাই। আর চিত্রটা ধরো দেখতেও তো ভালো হয় নাই, কিন্তু তুমি সুন্দর করে সব লেবেলিং করছো, তাইলে কিন্তু তোমার 7 ফুল মাফ। কিন্তু তুমি চিত্র সুন্দর করে আঁকছো, লেবেলিং করো নাই, এই ভুলের মাফ নাই।
আবারও বলি, চিত্রটা অত সুন্দর হয় নাই, কিন্তু তুমি সুন্দর করে সব লেবেলিং করে দিয়ে আসছো, তাইলে তোমার চিত্র যে সুন্দর হয় নাই সেইটার গুণামাফ। কিন্তু চিত্রটা তুমি অনেক সুন্দর করে আঁকছো, লেভেলিং করো নাই, এইটার মাফ নাই, নাম্বার কাটা যাবে। তার মানে প্রথম কাজ, চিত্রটার কি কি লেভেলিং আছে এটা ভালো করে পারতে হবে, আর চিত্রটা মোটামুটি আঁকতে পারলেই হলো। তোমাকে লিওনার্দো দা ভিঞ্চি হয়ে পরীক্ষার হলে ফাটায় সুন্দর করে চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই। তাই চিত্রটা একটু মোটামুটি হইলেই হইলো। পাশে এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যে কাজটা করো, চিত্র সুন্দর করে আঁকো, এইটা করো, তোমরা এইটা ভুল করবে না পরীক্ষায়, লেভেলিংটা ভালো করে করবা। দ্যাটস ইট, সহজ। তো আমরা চিত্র সহজ যেহেতু বলছি, চিত্রটা এঁকে ফেললাম, বুঝে গেলাম, সহজ। এটার মধ্যে একটা ঝিল্লি আছে, ঝিল্লি মানে বাইরের দিকের পর্দা। ক্রিস্টি হচ্ছে এই যে ভাঁজগুলা দেখতেছি, ভাঁজগুলাকে বলে ক্রিস্টি। আচ্ছা, মাতৃকার যে তরলটা সেটাকে বলে ম্যাট্রিক্স। আর এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ছোট ছোট গুটি গুটি দানার মতো অংশটা, এটাকে বলে অক্সিজোম। কি বলে? অক্সিজোম। তো চিত্র আঁকার আরেকটা সুন্দর বা ভালো দিক আছে। তুমি যখন চিত্রটা ভালো করে জানো, গঠনটা তুমি চোখে দেখেই ছবি থেকে মনে রাখতেছো, অর্ধেক পড়া এখানে হয়ে গেছে। ভাইয়া কি হয়েছে? অর্ধেক পড়া শেষ, অর্ধেক পড়া তোমার কমপ্লিট। কিভাবে কমপ্লিট? কারণ তুমি চিত্র থেকেই কি কি অংশ আছে এটার নাম কিন্তু লেবেলিং পড়ার সময় মোটামুটি মনে করে লিখে ফেলছো। তোমার পড়া অর্ধেক এখানেই কমপ্লিট। বাকি অর্ধেক পড়াটা একটু বিস্তারিত 1 বা 2 লাইনে লিখতে পারলে তুমি একদম 3 নম্বরে আসলে 3-এ 3 পাওয়ার জন্য এনাফ। তো চলো সেই অংশটা আমরা একটু দেখি। চলো, চিত্র নিয়ে আশা করি কারোর কোনো প্রবলেম এই জায়গাতে নাই। চলো একটু সামনের দিকে আগাই। সো এই প্রশ্নটারই আমি এবার কি করব, একটু ধরো আমাকে উদ্দীপকের ছবিটা দিয়ে দিছে, আমি এবং উদ্দীপক থেকে এই প্রশ্নটা এখান থেকে লিখতে চাই। কিভাবে লিখবো সেটাই হচ্ছে এখান থেকে তোমাকে জাস্ট একটু দেখায় দিই। আচ্ছা, সো এটা দেখায় দেওয়ার আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমাদেরকে বোর্ডের প্রশ্নটা একটু দেখায় দিতে পারি, তাইলে তোমরা আরো ভালো বুঝবা। আমি একটু একটা কাজ করি, একটু বোর্ডের প্রশ্নটা তোমাদেরকে দেখায় দিই। আচ্ছা, এইখান থেকে ধরো এই বোর্ড প্রশ্নটা একটু দেখাই তোমাদেরকে, তারপরে হচ্ছে একটু মাইটোকন্ড্রিয়ার গঠনটা আবার বলি, তাইলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। এইটা থেকে এইটাতে আরো বেটার। এইটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসা 2022 সালের একটা প্রশ্ন, যেখানে তোমাকে বলতেছে যে চিত্র বি এর গঠন এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। চিত্র বি এর গঠন এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে আমি প্রথমে যে কাজটা করব, প্রথমে চিত্র এ সম্পর্কে কি সেটা আমাকে জানতে হবে, চিত্র বি এইটা কি সেটা আগে আমাকে জানতে হবে। সো আমি মোটামুটি চিত্র বি দেখে চিনলাম যে এইটা কি, এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, উদ্দীপকে একটা ছবি দিয়ে দিবে অথবা একটা তথ্য দিয়ে দিবে, সেটা দেখে আমাকে বুঝতে হবে যে এইটা আসলে কি। তো চিত্র বি এর একটা ছবি দিয়ে দিয়েছে, কোনো লেভেলিং কিন্তু করে দেয় নাই, সেটা দেখে আমি চিনলাম এটা মাইটোকন্ড্রিয়া। 3 নম্বর প্রশ্নটা মানে গ এর প্রশ্নটায় আমাকে এবার জিজ্ঞেস করছে চিত্র বি এর গঠন সাথে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে আমার এবার কাজ এইটার গঠনটা ব্যাখ্যা করা এবং বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করা। সবসময় মনে রাখবে, যখনই গঠন কি বা গঠন ব্যাখ্যা করো প্রশ্নটা আসবে, চেষ্টা করবা চিত্রটা আঁকার জন্য। অলওয়েজ গঠনের সাথে চিত্র, এইটা একটা ভালো কম্বিনেশন। গঠন, প্রশ্নে গঠন বলা মানে উত্তরে কি চলে আসতে হবে, চিত্র চলে আসতে হবে। তো ধরো এই প্রশ্নটাকে আমি কিভাবে অ্যান্সার করবো এটা এখান থেকে একটু দেখায় দিই। ওকে, তো এইখানে দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন। তো আমি প্রথমে বলে নিলাম উদ্দীপকের অঙ্গাণুটার নাম কি, উদ্দীপকের অঙ্গাণুটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো শেষ, সুন্দর। এই জিনিসটা বলাতেই কিন্তু আমার এখানে 0.5 মার্কসের মতো আমার জন্য কনফার্ম হয়ে গেছে। কেন 0.5 মার্কস কনফার্ম হয়ে গেছে? তার কারণটা হচ্ছে আমি চিনতে পারছি যে আমার উদ্দীপকের অঙ্গাণুটার নাম কি। তাহলে এটা বলাতে আমার জন্য মোটামুটি আধা মার্ক কনফার্ম। এখন তার মানে এই না যে ভাইয়া খালি তুমি এই লাইন লিখে দিয়ে আসলে তোমার আধা মার্ক দিয়ে দিবে, না। পুরো প্রশ্নের মধ্যে যদি তুমি চিন্তা করো এটাতে কত মার্কস থাকতে পারে, এটাতে আধা মার্ক মোটামুটি, যে মাইটোকন্ড্রিয়া চিনতে পারছে ছেলেটা, ফাইন, আধা মার্ক দিয়ে দিলাম। তারপরে এটা সম্পর্কে হালকা পাতলা একটু বিস্তারিত লিখে দিলা, যে অঙ্গাণুটা বেন্ডা আবিষ্কার করছে টরছে, এগুলো না লিখলেও ধরো, এটা যদি আমি বলি যেটা আমি নাও লিখি, এটা দিয়ে কোনো ঝামেলা নেই, কোনো প্রবলেম নাই। এটা আমার ম্যান্ডেটরি না, এটাতে কোনো মার্কস নাই। লিখলে তোমার প্রতি ইমপ্রেশন ভালো হবে, যে না এই ছেলেটা মনে পড়াশোনা করছে, মোটামুটি জানে যে
মাইটোকন্ড্রিয়াটা কোথায় কি, মানে মোটামুটি পড়াশোনা করে আসছে সেটাই। তাছাড়া এটাতে কোনো মার্কস ক্যারি করে না। মার্কসটা যে জায়গায় ক্যারি করে, মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করা শুরু করলাম। কি গঠন ব্যাখ্যা করা শুরু করলাম? মাইটোকন্ড্রিয়াটা গোলাকার অথবা দণ্ডাকার হয়। কেমন হয়? দণ্ডাকার হয়। সেটা গোলাকারও হইতে পারে, দণ্ডাকার, মানে শেপটা একটু চ্যাপ্টা তো, সো না এটা পুরা গোল, না এটা একটু পুরা সোজা, সো দুইটার মাঝামাঝি বলে আমরা গোলাকার বা দণ্ডাকার বলতেছি। এইটা হচ্ছে গঠনের শুরু। এইটা আবরণী দিয়ে ঘেরা, মানে এটা চারদিকে কি আছে, ওই যে চিত্রটা আমরা দেখে আসছি, চারদিকে একটা ঝিল্লি আছে, এই ঝিল্লিটাই হচ্ছে সেই আবরণীটা। তাইলে এই হচ্ছে আমার চারদিকে কি আছে, একটা ঝিল্লি বা আবরণী আছে। ওকে, বুঝলাম। তারপরে কি, আবরণী দুইটার মধ্যে একটা হচ্ছে বাইরের আবরণী, একটা ভিতরের আবরণী। কি অবস্থা ভাইয়া? মানে আমি যদি বলি, এখানে যদি একে দেখাই, ধরো এটার আকৃতি যদি এইরকম হয়, একটা আবরণী বাইরের আর একটা আবরণী ভিতরের, মানে দুইটা পার্ট, এটা দুইটা পার্ট, একটা বাইরের দিকের একটা ভিতরের দিকের। আবরণীটা দুইটা অংশ, একটা হচ্ছে বাইরের দিকেরটাকে আমি বলি বহি আবরণী। কি বলি? বহি আবরণী। আর ভেতরের দিকটাকে বলতেছি আমি অন্ত আবরণী। কি? অন্ত আবরণী। একটা বাইরের দিকের আবরণী বহি আবরণী, একটা ভেতরের দিকের আবরণী অন্ত আবরণী। বুঝে ফেললাম। তাহলে আমি বললাম মাইটোকন্ড্রিয়াটা দণ্ডাকার বা গোলাকার হইতে পারে, আবরণী থাকবে, আবরণীর দুইটা অংশ, বাইরে একটা ভিতরে একটা, অল্প। এই পর্যন্ত মোটামুটি আমি ভালোই লিখছি। ভিতরের এখনো কিছু ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে। কি বাকি আছে দেখো, বলতেছে অন্ত আবরণী নানাভাবে ভেতরের দিকে কি হয়ে থাকে, ভাঁজ হয়ে থাকে। এটা আমরা চিত্রতে একটু দেখে ফেলি। অন্ত আবরণীটা দেখো ভিতরে এরকম ভাঁজ হয়ে আছে, হ্যাঁ, এরকম খাঁজ কাটা অংশ চলে আসতেছে। তো এই যে ভেতরের দিকে ভাঁজ হয়ে আছে, ভেতরের দিকে যে এরকম চাপানো, যেমন আমি যদি এখানে একটু এঁকে দেখাই, দেখো যে ভেতরের দিকে কি অবস্থায় আছে, এই যে এরকম বাঁকা বাঁকা এরকম ভাঁজ হয়ে আছে। এই ভাঁজগুলার একটা বিশেষ নাম আছে। আমি দেখে ফেলি ভাঁজগুলার নাম কি। এই ভাঁজগুলার নামই হচ্ছে ক্রিস্টি। কি? ক্রিস্টি। তাহলে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট তিনটা কথা বললাম আমরা। একটা হচ্ছে আবরণী নিয়ে বললাম, তারপরে বললাম ভেতরের আবরণীটা ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে, সেটাকে আমরা বলি ক্রিস্টি। এবং ক্রিস্টির ভিতরে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, গোলাকার বস্তু থাকে। সেগুলা কেমন? চিত্রের মধ্যে খেয়াল করো যে এই যে ভাঁজ, এই ভাঁজগুলার মধ্যে গায়ের মধ্যে কতগুলা এইরকম লাল লাল অংশ যদি তুমি খেয়াল করো, এগুলো কতগুলো অংশ লেগে থাকে, এইরকম অংশগুলা লেগে থাকে। এগুলো একটু গোল গোল হয়, হ্যাঁ, গোল গোল হয়, এগুলো এরকম গোল গোল হয়। সেরকম গোল গোল কতগুলো অংশ ভেতরের দিকে লেগে থাকে। আমি একটু এখানেও দেখাই, এই যে ধরো গোল গোল কতগুলো বৃন্তযুক্ত অংশ থাকে, বৃন্তর মতো কতগুলো অংশ থাকে। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে অক্সিজম। কি বলে এগুলাকে? অক্সিজম বলে। এই অক্সিজমের কাজটাই হচ্ছে মূল ভূমিকাটা অক্সিজমের। আমাদের ধরো দেহে শক্তি উৎপন্ন হয় কিসের মাধ্যমে? আমরা বলি এটিপি। তো এই এটিপিটা সহ যত রকমের আমার উৎসেচক দরকার, যা কিছু দরকার, সবকিছু তোমার এই অক্সিজমের মধ্যেই থাকে। যত ধরনের বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় বস্তু সবকিছুই অক্সিজমের মধ্যে থাকে। তার মানে আমাদের দেহে সব শক্তি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া, এবং সেই শক্তি উৎপন্নের জন্য যত বিক্রিয়া হওয়ার প্রয়োজন, সব বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় বস্তু থাকবে এই অক্সিজমের ভিতরে। তাহলে দেখো কি কি পড়লাম, মাইটোকন্ড্রিয়ার আবরণী পড়লাম, আবরণীর একটা অংশ বাইরের, একটা অংশ ভিতরের দিকে, ভেতরের দিকেরটা আবার আরো সুন্দর করে ভাঁজ হয়ে থাকে এরকম, সেই ভাঁজগুলোর নাম বললাম ক্রিস্টি। এবং ফাইনালি বললাম অক্সিজন নামে কতগুলো ছোট ছোট গোল গোল অংশ থাকে, যেটাতে বিক্রিয়ার জন্য সব প্রয়োজনীয় বস্তু থাকে। মোটামুটি শেষের দিকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে অর্ধ তরল। কি? অর্ধ তরল মানে এটা জেলির মতো না, এটা পুরাপুরি তরল পানির মতো না, এটা পুরাপুরি শক্ত কোন একটা বরফের মতো, এটা হচ্ছে অর্ধ তরল জেলির মতো। তাহলে এটা হচ্ছে অর্ধ তরল দানাদার পদার্থ, এবং এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। শেষ, আমাদের মোটামুটি মাইটোকন্ড্রিয়ার গঠন বলা শেষ। মাইটোকন্ড্রিয়ার গঠন আমরা কিভাবে অ্যান্সার করলাম? প্রথমে একটা ছবি আঁকলাম,
যখনই ছবি আঁকার পর লেবেলিং করলাম আমার অর্ধেক কাজ হয়ে গেছে। ঝিল্লি, ক্রিস্টি, ম্যাট্রিক্স, অক্সিজম, দেখো আমি 4টা কথা এখান থেকেই বলে দিছি, মানে আমার পড়া অর্ধেক এখানেই শেষ। তারপরে আমি হালকা হালকা করে এক লাইন বলে দিলাম। তারপরে ফাইনালি আমার মাইটোকন্ড্রিয়ার কাজ মূলত শক্তি উৎপাদন করা, এবং এইটা তোমার অপশনাল, এটাতে কোনো নাম্বার নাই, কারণ আমার কাছে চাইছে গঠন। আমি গঠন বলে ফেললাম। এখন তোমাদের কাছে প্রশ্ন আসে সবচেয়ে বেশি যে ভাইয়া আপনি তো সুন্দর করে অনেক কিছু বললেন, দেখাইলেন, পরীক্ষা হলে তো আমার কিছু মনে থাকে না। মনে থাকে না আর একটা খুব সুন্দর যদি আমরা দেখাই যে সলভটা আমরা কিভাবে করতে পারি, মনে থাকে না প্রবলেমের সলভটা। সো দেখো, মনে থাকে না প্রবলেমের সলভটা আমরা এইভাবে করতে পারি। সো তোমরা যেটা সবসময় বলো যে ভাইয়া মাইটোকন্ড্রিয়ার গঠন তো পড়াইলেন, সবকিছু বুঝলাম, মনে থাকতেছে না। সো সেটার জন্য আমি একটা মোটামুটি তোমাদের চিন্তা ভাবনা করে দেখলাম যে কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারো সেই কনসেপ্টটা। সেই কনসেপ্টটাকে আমি এর আগেও একটা ক্লাসে অনেক জায়গায় বলছি তোমাদেরকে, বাট তোমাদের যেহেতু মাঝখান দিয়ে একটা সুযোগ পাইলাম আবার একটু বলে নেই। এই জিনিসটাকে আমি বলি মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিংটা আসলে খুব সহজ একটা জিনিস, খুব কঠিন কিছুই না, কিন্তু পড়াশোনার এফিসিয়েন্সিটা মোটামুটি তোমার আমার কাছে মনে হয়েছে আমি যেইভাবে পড়ছি তাতে করে, বা তোমাদের কাছ থেকেও যে রিভিউ পাইছি যারা এটা ইউজ করা শুরু করছে তারা বলছে 100তে 100 একটা টুল যেটা তোমার পড়াশোনাকে ইজিলি মনে রাখতে হেল্প করে। তো সেটা কি আগে একটু আমি দেখাই তোমাদেরকে একটা একটা করে। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে এইটার জন্য তোমাকে একটা ছোটখাটো ডায়াগ্রাম আঁকতে হবে মাইন্ড ম্যাপিং করার জন্য। তো প্রথমে আমি একটা ডায়াগ্রাম আঁকি এখানে। আমি যেহেতু মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়তেছি, আমি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আগে একটু ডায়াগ্রামটা এঁকে ফেলি। তো আমি প্রথমে এই বক্স ক্লিক করে মাঝখানে লিখলাম মাইটোকন্ড্রিয়া। কি লিখবো? মাইটোকন্ড্রিয়া। তো লিখার পরে ভাইয়া কি করব, আমার 4টা অংশ মাইটোকন্ড্রিয়ার মোটামুটি আমি দেখছি। সো মাইটোকন্ড্রিয়ার যে 4টা অংশ আছে সেটাকে 4 দিকে একটু আলাদা করে ফেলি। প্রথম কাজ হচ্ছে এটার আবরণী বা ঝিল্লি, তাই না? তো এটার আবরণী বা ঝিল্লিটাকে আমি একটু আগে আলাদা করে ফেলি। সো এইদিকে দিলাম আবরণী বা ঝিল্লি, এইদিকে দিব আরেকটা অংশ, এইদিকে দিব আরেকটা অংশ, এইদিকে দিব আরেকটা অংশ। তো আমি মাঝ বরাবর মাইটোকন্ড্রিয়াকে রাখছি আর বাকি 4 দিকে 4টা অংশকে ভাগ করে দিচ্ছি। সো এই পাশে ধরো আমি কি দিলাম, এই পাশে ধরো আমি লিখতেছি হচ্ছে ঝিল্লি বা আবরণীটা, তাই না? আবরণীটা লিখি এই পাশে, আবরণী। আচ্ছা, এই পাশে কি লিখবো? এই পাশে ধরো আমি লিখে দেই হচ্ছে অক্সিজম, অক্সিজম। এই পাশে কি লিখতে পারি ভাইয়া? এই পাশে লিখতে পারি আমি ম্যাট্রিক্স। এই পাশে আমি কি লিখতে পারি? এই পাশে আমি লিখে দিব হচ্ছে যে ভাঁজগুলো, সেগুলো হচ্ছে ক্রিস্টি, ক্রিস্টি। এই হচ্ছে ধরো মাইটোকন্ড্রিয়ার 4টা অংশ। আমি একটু এইভাবে লিখবো। লিখার পরে আমি এইখানে আবার আরেকটা কাজ করব, যেহেতু আবরণীর 2টা অংশ, আবরণীর 2টা অংশের মধ্যে একটা হচ্ছে বহি আবরণী আর একটা হচ্ছে অন্ত আবরণী। তো আমি এবার একটু এখানে একটা জায়গায় লিখবো বহি আবরণী, আরেকটা জায়গায় লিখবো অন্ত আবরণী। সো দেখো, আমার বেসিক যে মাইটোকন্ড্রিয়ার গঠনটা আমার জানার দরকার সেটা কিন্তু এর মধ্য দিয়ে চলে আসছে। তারপরে আমি কি করব, বা তারপরে আমি কি করলে আমার জন্য ওই জিনিসটা মনে রাখতে আরো ইজি হবে, আমি লিখবো ম্যাট্রিক্সের পাশে কিছু তথ্য লিখে রাখবো, শর্ট নোট যেরকম। কি লিখে রাখবো? অর্ধ তরল। ম্যাট্রিক্সটা কেমন? অর্ধ তরল। আচ্ছা, অক্সিজমে কি থাকে? অক্সিজম হচ্ছে বিক্রিয়ার জন্য সকল বস্তু, বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় বস্তু। এটা আমি একটু লিখে রাখবো এখান দিয়ে, প্রয়োজনীয় বস্তু। সেই বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় বস্তুগুলা কি কি সেটাও আমি যদি একটু লিখে রাখি তাহলে আমি আরো ভালো মনে রাখতে পারবো। সেটা ছিল হচ্ছে তোমার এটিপি এবং উৎসেচক। তো লিখে ফেললাম আমি যে আমার কি কি বস্তু এখানে আমার লাগতেছে, শেষ। সো এই হচ্ছে মোটামুটি আমি এখান থেকে লিখে ফেললাম আমার কি কি বস্তু এখান থেকে লাগবে। তার মানে আমি বেসিক যে জিনিসগুলো মোটামুটি জানা দরকার সেটা এখান থেকে লিখে ফেলছি। ক্রিস্টিটা কি? ক্রিস্টিটা হচ্ছে আমি বলবো
অন্ত আবরণীর ভাঁজ, অন্ত আবরণীর ভাঁজ। এবার তুমি একটু খেয়াল করো, তুমি শুধুমাত্র এই চিত্রটা দিয়ে মাইটোকন্ড্রিয়ার সম্পূর্ণ গঠনকে মনে রাখতে পারতেছো। পাশাপাশি যেহেতু এটিপি সংক্রান্ত কথাবার্তা, এটিপি সংক্রান্ত কথাবার্তা মানে কিন্তু কি বলতো, শক্তি। তার মানে মাইটোকন্ড্রিয়া আসলে কি করে, শক্তি উৎপাদনের কাজ করে। তার মানে তুমি শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যদি মনে রাখতে চাও, তুমি এই টোটাল একটা ডায়াগ্রাম আঁকলে পুরো মাইটোকন্ড্রিয়া নিয়ে তোমার পড়া হয়ে গেছে। বলতো এই জিনিসটা অনেক ইজি না? এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলি মাইন্ড ম্যাপিং। কি বলি, মাইন্ড ম্যাপিং। মানে তুমি তোমার মাথার মধ্যে একটা ম্যাপ তৈরি করে রাখছো, একটা চিত্র তৈরি করে রাখছো যে তোমার কি কি আসলে পড়া উচিত, কি কি মনে রাখা উচিত। দেখো তুমি 10টা 20টা লাইন টানা মুখস্থ করতা আর শুধু ডায়াগ্রামটা মনে রাখবা, কোন জিনিসটা তোমার জন্য সহজ, কোন জিনিসটা বেশি দিন মনে থাকবে, তুমি একটু ট্রাই করে দেখবা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিনিসটা পরীক্ষার হলেও মনে থাকবে এবং বেশি দিনও মনে থাকবে। সো তুমি এই জিনিসটা একটু ট্রাই করা শুরু করো, যে তোমার যেসব টপিক সহজে মনে থাকে না তার জন্য তুমি মাইন্ড ম্যাপিং করা শুরু করো। একদম 100তে 100টা টুল আমার লাইফে অনেক কাজে লাগছে। আমার অনেক স্টুডেন্ট আমাকে রিভিউ করে বলছে যে ভাইয়া এইটা খুবই খুবই ভালো একটা টুল। সো ইয়েস, স্টার্ট করো আজকে থেকে ইউজ করা এটা। অল গুড, বুঝতে পারছো যে পরীক্ষার প্রশ্ন কেমন আসে, কিভাবে উত্তর করবা এবং কিভাবে মনে রাখবা, সেই সব সমস্যা কিন্তু মোটামুটি এখান থেকে সমাধান হয়ে গেছে। আসো এইবার আমরা একটু সামনের দিকে আগায় দেখি আরেকটা প্রশ্নের উত্তর, যে ভাইয়া চিত্র সহ নিউরনের গঠনটা কেমন হবে। যেমন প্রশ্নটাও তোমাদেরকে আমি দেখাইছি যে প্রশ্নটা কেমন আসছে, চিত্র এ, চিত্র এ এইটার আসলে গঠনটা বা সবকিছু কেমন সেটা তোমাদের কাছে জানতে চাইছে। সো তোমার এখান থেকে অ্যাকচুয়ালি এটাতে গঠন জানতে চাই নাই, আমি যদি এই প্রশ্নটা তাকায় দেখি, বলছে মানব দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনে চিত্র এর গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। তার মানে এই জায়গায় আমার কাছে চাইছে হচ্ছে গুরুত্ব। কি চাইছে, গুরুত্ব চাইছে। কিন্তু কিছু প্রশ্ন আছে, ধরো তোমাকে যদি আমি এই প্রশ্নগুলাতে কি আছে নাকি একটু দেখি, চলো, না এইখানে নাই, বাট এইরকম প্রশ্ন তোমাকে দিতে পারে যে চিত্র এর গঠন ব্যাখ্যা করো। হ্যাঁ, যদি ধরো এইরকম প্রশ্ন দিয়ে চিত্র বি এর গঠন না বলে চিত্র এর গঠন ব্যাখ্যা করতে বলতো, তখন আমি কিভাবে অ্যান্সার করতাম। তো গঠনটা একটু দেখাই তোমাদেরকে। গঠন দেখাচ্ছি বারবার, তার কারণ গঠনের প্রশ্নগুলোতে সবাই কম মার্কস পায়। কেন কম মার্কস পায়? প্রথম কারণটা হচ্ছে তারা চিত্র আঁকে না। কি করে না? চিত্র আঁকে না। তো চিত্র না আঁকাটা হচ্ছে তোমার প্রথম কারণ গঠনের প্রশ্নতে নাম্বার কম পাওয়া। গঠনের প্রশ্ন মানে আমাকে চিত্র আঁকতে হবে, চিত্র আঁকাটা খুব কঠিন কিছুই না। তো আমরা মোটামুটি চিত্র আঁকবো, অবশ্যই যে কাজটা করব সেটা হচ্ছে লেভেলিংটা করব। যেমন এইখানে তুমি দেখতে পারতেছো এই পোর্শনটা হচ্ছে কোষ দেহ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই পোর্শনটা তুমি যদি দেখো, এই পোর্শনটা হচ্ছে নিউক্লিয়াস, তারপরে হচ্ছে যদি তুমি উপরের পোর্শনটা দেখো, উপরের পোর্শনটাই হচ্ছে তোমার এই যে সুতার মতো যে অংশগুলা, এগুলাকে বলে ডেনড্রাইট, এগুলাকে বলে ডেনড্রাইট। সো এই হচ্ছে মোটামুটি তোমার এটার একটা বেসিক আইডিয়া। তারপরে তো আরো আছে এক্সন, ডেনড্রন, আমরা তো মোটামুটি কয়েকটা পার্ট সম্পর্কে জানি। সো বেসিক্যালি তোমাকে যে কাজ করতে হবে সবগুলা লেভেলিং খুব সুন্দর করে করতে হবে। তাহলে আমরা বুঝলাম গঠনের প্রশ্নে নাম্বার কম পাওয়ার একটা মূল রিজন হচ্ছে চিত্র আঁকে না। হয় বলে যে কঠিন লাগে, নাইলে বলে যে সুন্দর করে আঁকতে পারি না। তাহলে সমাধান হচ্ছে সুন্দর করে আঁকতে হবে, নেসেসারি না, বোঝা গেলেই হইলো, বাট এই লেভেলিং গুলা যাতে মাস্ট থাকে, এই লেভেলিং গুলা যাতে মাস্ট থাকে এইটা আমাদেরকে ইনশিওর করতে হবে, এই লেভেলিং গুলা। ক্লিয়ার? তাহলে চিত্র নিয়ে কোনো প্রবলেম নাই। অ্যান্সার কিভাবে করব তারপর একটু দেখি। গঠন যখন আমাকে বলছে, তাহলে গঠনের মধ্যে স্নায়ু টিস্যুর গঠনটা আগে আমি একটু বলে নিচ্ছি সব জায়গাতে। স্নায়ু টিস্যুর মধ্যে আমার কি আছে, স্নায়ু কোষ বা নিউরন আছে, যেটা আমি চিত্রটা একটু আগে এঁকে দেখাইছি। নিউরনের আকৃতিটা কেমন, বহুভুজ আকৃতি, তাই না? নিউরনের আকৃতিটা যদি আমি দেখাই, এই যে এইরকম বহুভুজের মতো। দেখো আমার 1 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো এইটা কি খুব কঠিন কোনো চিত্র? খুব কঠিন কোনো চিত্র তো না। সেইটাকে বলে বহুভুজ। তারপরে এটার মধ্যে আসলে কি থাকে না,
এইটার মধ্যে ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ থেকে শুরু করে সব জায়গায় এই জিনিসটা আসে যে নিউক্লিয়াস কেন বিভাজিত, মানে নিউক্লিয়াস থাকা সত্ত্বেও কেন নিউরন বিভাজিত হয় না। ধরো তোমার একটা নিউরন নষ্ট হয়ে গেছে, সেই নিউরনটা কিন্তু নতুন করে তৈরি হবে না, কিন্তু তোমার এখানে ধরো চামড়ার একটা অংশ কেটে গেছে, এটা কিন্তু আবার নতুন করে তৈরি হবে। প্রশ্ন হচ্ছে নিউরন কেন নতুন করে তৈরি হতে পারে না, মানে কেন বিভাজিত হতে পারে না। এটা এমসিকিউতে মনে করো যে মোটামুটি প্রতি বছরই তুমি দেখবা আসে। সেটার কারণটা হচ্ছে সেন্ট্রিওল থাকে না বলে। তো এরকম বেসিক কিছু কথাবার্তা আমরা এখান থেকে বলে নিলাম। তারপরে দেখো আমি চলে যাব এখন নিউরনের অংশগুলাতে। এইটা হচ্ছে আমার বেসিক্যালি মেইন প্রশ্ন এবং এইটাতে হচ্ছে আমার মেইন অ্যান্সার। এর আগেরগুলো ছিল একটু ভূমিকামূলক, এর পরেরটা হচ্ছে আমাদের মেইন অ্যান্সারটা। তো তুমি যদি বলো যে ভাই আমি এইটুকে কিছুই লিখবো না, কোনো সমস্যা নেই, হ্যাঁ। বাট তুমি যদি বলো ভাই আমি এইখান থেকে একটা অংশ বাদ দিব, তোমার নাম্বার সাথে সাথে কাটা যাবে। এইখানে কি কি অংশ আছে চলো একটু দেখি। তাহলে প্রথম যে অংশটা নিউরনের সেটা হচ্ছে কোষ দেহ। তাহলে আমরা বলতেছি নিউরনের এটা হচ্ছে একটা প্রধান অংশ, এটা একটা প্রধান অংশ যেখানে কি থাকে, যেখানে নিউক্লিয়াস থাকে। বুঝছো কোন অংশটা? এই যে এই অংশটা, এখানে কি থাকে, এই যে নিউক্লিয়াসটা থাকে, এই অংশটা হচ্ছে কোষ দেহ। তারপরে কি ডেনড্রাইট। ডেনড্রাইটটা হচ্ছে ওই যে এইখান থেকে কতগুলো শাখা প্রশাখা বের হয় না, এই যে এরকম কতগুলো শাখা প্রশাখা বের হয় না, কতগুলো শাখা প্রশাখা যে বের হয়, এগুলো হচ্ছে ডেনড্রাইট, এগুলো হচ্ছে ডেনড্রাইট, এগুলো হচ্ছে ডেনড্রাইট। তারপরে বলতেছে একজন। একজন হচ্ছে এইখান থেকে দেখবে একটা বড় একটা অংশ এখান দিয়ে বের হবে, যেমন আমি এঁকে দেখাই, এখান দিয়ে একটু এঁকে দেখাই, এইখান দিয়ে এরকম একটা বড় একটা অংশ বের হয়ে যায়। এই যে একটা লম্বা অংশ বের হয়ে যায় যেটা নিচে গিয়ে এরকম একটা অংশ তৈরি করে, এই লম্বা অংশটা হচ্ছে আমার একজন। এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি একজন। এই যে লম্বা অংশটা, এটা হচ্ছে আমার একজন। একজনটা মেইনলি হচ্ছে তোমার একটা হয় না, আমি যদি এইখান থেকে বিদ্যুৎ এইখানে পাঠাইতে চাই, মাঝখানে একটা তার লাগবে না, সেই তারের মতো কাজ করে হচ্ছে একজনটা। তার মানে আমি এই জায়গা থেকে এই জায়গায় কি পাঠাবো, বিদ্যুৎ পাঠাবো। আর যদি সেটা মাথায় হয় তাহলে সেটা হচ্ছে আমার সংকেত, আমি তারের মধ্য দিয়ে পাঠাবো না, ওই তারটাই হচ্ছে একজন, তাই না? আমি যদি একটা বাল্ব জ্বালাইতে চাই, যদি আমি একটা বাল্ব জ্বালাইতে চাই, আমাকে কি করতে হবে, একটা তার দিয়ে বিদ্যুৎ আনতে হবে, একটা তার দিয়ে বিদ্যুৎ আনতে হবে। এই যে তার দিয়ে আমার বিদ্যুৎটা আসবে, এই তারটাই হচ্ছে একজন ব্রেইনের ক্ষেত্রে। বুঝতে পারছো? আচ্ছা, এইবার ধরো এইখানে একটা বাল্ব রাখছি আমি, এইখানে তো আমার আরেকটা বাল্ব যদি জ্বালাইতে হয়, হ্যাঁ, এইখানে ধরো আরেকটা বাল্ব আছে, আরেকটা বাল্ব আমাকে জ্বালাইতে হবে। তো দুইটা বাল্বকে কানেক্ট করতে হবে না একটা কানেক্টর দিয়ে, এই জায়গায় একটা কি থাকতে হবে, এই জায়গায় একটা কানেক্টর থাকতে হবে, এই জায়গায় একটা কানেক্টর লাগবে। এই কানেক্টরটাকে বলি আমরা সিন্যাপস। এই কানেক্টরটাকে আমরা কি বলি, সিন্যাপস বলি। সো আমি কোষ দেহ, এটা হচ্ছে মেইন অংশ, তার চারপাশে এরকম ছড়ানো যে ছোট ছোট অংশগুলো, এগুলোকে বলে ডেনড্রাইট। আর একজনটা হচ্ছে লম্বা অংশটা, আর দুইটার মধ্যে কানেকশন, একটা নিউরন আর একটা নিউরন, মাঝখানে কানেকশনের জন্য যে অংশটা লাগবে কানেক্টর, সেটাকে আমরা বলি সিন্যাপস। এই হচ্ছে চারটা নিউরনের অংশ যেটা তোমাকে মাস্ট পরীক্ষার খাতায় লিখতেই হবে, প্লাস হচ্ছে এই চিত্রটাও তোমাকে আঁকতে হবে। এই হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন যদি আসে, এইটার একটা ব্যাখ্যা বিস্তৃতি। তার মানে দেখো টোটালি যদি আমরা দেখি, আমি তোমাদেরকে হয়তো আরো অনেকগুলো টপিক পড়াইতে পারতাম, বাট আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিতেছি। তোমরা কি করবা আজকে বাসায় গিয়ে, তোমাদের বাসায় মূল কাজটা হচ্ছে এই টপিকগুলোকে সুন্দর করে নোট করা। বইতে অনেক বিস্তারিত লেখা, অনেক কিছু লেখা, তোমার পরীক্ষায় এত কিছু মনে রাখার দরকার নাই। তুমি এইগুলোকে শর্ট ওয়েতে মাইন্ড ম্যাপ তৈরি করবা। এইভাবে যে আমি একটু আগে মাইটোকন্ড্রিয়ার একটা মাইন্ড ম্যাপ দেখাইলাম, সেই রকম মাইন্ড ম্যাপ তৈরি করবা। তাহলে আজকে বাসায় গিয়ে তোমার প্রথম কাজ কি? আজকে বাসায় তোমার প্রথম কাজ হচ্ছে মাইন্ড ম্যাপ কি করা, নোট করা। কি করা? নোট করা। আমি কয়টা টপিক দিছি? 8টা 9টার মতো টপিক দিছি। সো 9টা টপিক, 9টা টপিক আমি যে দিলাম, এই 9টা টপিক তোমাকে নোট করতে হবে। যেগুলোতে চিত্র আছে সেগুলোতে চিত্র সহ, যেগুলোতে চিত্র নাই সেগুলোতে দরকার নাই। যদি নোট করো কি সহ করতে হবে, চিত্র সহ করতে হবে। এবং এটাকে মনে রাখার জন্য
আমি তো মাইটোকন্ড্রিয়াটা দেখাই দিছি, খুবই ইজি তাই না? বাকিগুলোতেও এইভাবে তুমি কি তৈরি করবা, মাইন্ড ম্যাপ তৈরি করবা। কি করবা? মাইন্ড ম্যাপ তৈরি করবা। সো এই 9টা টপিকের মাইন্ড ম্যাপ, 9টা টপিকের শর্ট নোট। নোট কিন্তু বেশি বিস্তারিত না, নোটটা অলওয়েজ হইতে হবে শর্ট নোট। যেমন মাইন্ড ম্যাপ মানেই কিন্তু শর্ট নোট। সো নোটটা অবশ্যই শর্ট হইতে হবে, চিত্র থাকলে চিত্র সহ করতে হবে। এই হচ্ছে তোমার আজকে বাসায় গিয়ে মেইন কাজ। আমি তোমাদেরকে 2টা প্রশ্ন দেখাই দিছি, বাকিগুলো তোমরা নিজেরা সুন্দর করে সাজায় ফেলবা। এটা নিয়েও কিন্তু আমরা একটা কম্পিটিশন কিন্তু আয়োজন করে ফেলতে পারি, তাই না? যে তোমরা কার কত সুন্দর নোট করতেছো, কে কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। ভাই নোট তো তুমি আমার জন্য করবা না, নোট করবা তোমার জন্য। তুমি যত সুন্দর নোট করবা পরীক্ষার আগে তোমার জন্য তত ইজি। সো এটা তো আর আমার জন্য করে কোনো লাভ নাই, ভাইয়াকে দেখানোর জন্য করার কোনো প্রয়োজন নাই। তোমার পরীক্ষা যাতে ভালো হয় সেজন্য তুমি করবা। সো প্রশ্নগুলো একটু দেখাই, আরো কয়টা বোর্ড প্রশ্ন, যাতে তুমি বোর্ড প্রশ্নের আইডিয়াটাও নিয়ে নিতে পারো এখান থেকে। দেখো এখানে তোমাকে 3টা চিত্র দিছে। চিত্র এতে তোমাকে একটা কথা বলছে যে উদ্ভিদের খাদ্য প্রস্তুত, সঞ্চয়, উদ্ভিদকে বর্ণময় করে, এরকম কেউ একজন এর একটা ইনফরমেশন দিয়ে দিছে। চিত্র বিতে তোমাকে একটা চিত্র দিয়ে দিছে, চিত্র সিতেও একটা চিত্র দিয়ে দিছে। তাইলে দেখো বলছে প্রথমে গ নাম্বার প্রশ্নে যে উদ্দীপকে উল্লিখিত এ এর প্রকারভেদ ব্যাখ্যা করো। আমাকে প্রথম বুঝতে হবে যে এটা কি। চলো একটু পড়ি। এটা কি? উদ্ভিদের খাদ্য কি করে? খাদ্য তৈরির কাজ করে। বুঝলাম খাদ্য তৈরির কাজ করে। তারপরে কি করে? সঞ্চয়ও করে। আবার উদ্ভিদকে বর্ণময় মানে কালারফুলও করে। সো মোটামুটি চিন্তা ভাবনা করলে বুঝতে পারবা যে এটা হচ্ছে প্লাস্টিড। তাহলে প্লাস্টিডের প্রকারভেদ দেখো, একটু আগেই তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি যে প্লাস্টিডের প্রকারভেদ এটা তোমাদেরকে জানতে হবে। তাহলে প্লাস্টিডের প্রকারভেদ এ নাম্বার চিত্রে চলে আসলো। বি নাম্বার চিত্রটা দেখেই বুঝছো, মাত্র পড়াইছি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেইটা কি? সেইটা মাইটোকন্ড্রিয়া। সি নাম্বার চিত্র দেখেই বুঝতেছো, এইটা হচ্ছে পেশির চিত্র। একটা হচ্ছে হৃদপেশি আর একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, পেশির চিত্র। তার মানে তুমি যদি বি আর সি এই 2টা চিত্র দেখো, মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে কি পেশি, আর চিত্র এই হচ্ছে প্লাস্টিড। গ নাম্বার প্রশ্নটায় তোমাকে বলছে প্লাস্টিডের বিভিন্ন প্রকারভেদ ব্যাখ্যা করতে। প্রকারভেদগুলা কি কি? প্রকারভেদগুলো হচ্ছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই 3টা সম্পর্কে তোমাকে হয়তো বা 2-3 লাইন 2 লাইন করে বলে দিলেই তোমার এই প্রশ্নটা হয়ে যাবে। সো এই গেল হচ্ছে ধরো গ নাম্বার প্রশ্ন, একটু ব্যাখ্যামূলক, কোনো চিত্র নাই তাই না? এখানে কোনো চিত্র কিন্তু আঁকতে হবে না, কোনো চিত্র আঁকার নাই। চিত্র বি আর সি এখানেও কোনো চিত্র আঁকার নাই। উদ্দীপকের চিত্র বি, চিত্র সি এর গঠনটা অলমোস্ট কাছাকাছি বলতেছে, কাজটা হচ্ছে ভিন্ন। সো আমাদেরকে বলতেছে এদের কাজটা ভিন্ন, মানে পেশি টিস্যুর কাজ এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজটা ভিন্ন। হ্যাঁ, সো এই কাজটা কিভাবে ভিন্ন এটা আমাকে বুঝছে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। কি করা? শক্তি উৎপাদন করা। পেশি টিস্যুর কাজ কি? পেশি টিস্যুর কাজ হচ্ছে আমাদের চলাচলে সহায়তা করা, অঙ্গ সঞ্চালনা করা, তাই না? তার মানে আমি লিখে দিই চলাচল এ সহায়তা করতেছে। সেই বেসিক জিনিসটাকে আমরা একটু পয়েন্ট আকারে লিখবো। সবসময় চেষ্টা করব ব্যাখ্যামূলক প্রশ্নগুলোকে পয়েন্ট আকারে লিখতে। কিভাবে? পয়েন্ট আকারে। তাহলে তোমার নাম্বার পাওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেক অনেক বেড়ে যায়। এই হচ্ছে আমাদের বেসিক এই প্রশ্নটার ব্যাখ্যা। ঠিক আছে, খুব সহজ না? ইজিলি তুমি পুরোটা সলভ করে ফেলতে পারতেছো না? তুমি কি কি চিত্র বুঝলা, একটু হালকা পাতলা ব্যাখ্যা লিখলা এবং পয়েন্ট আকারে লিখলা, শেষ। এটাই হচ্ছে তোমার প্রশ্নগুলোতে ভালো মার্কস পাওয়ার একটা মূল টেকনিক। পয়েন্ট করে লিখা, ব্যাখ্যা করে লিখা, পয়েন্ট, এটা যাতে সবার মাথায় থাকে। দেখো এই প্রশ্নটা তো দেখাই দিলাম একটু আগে, যে নিউরনের চিত্র, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। ফাইনালি আরেকটা প্রশ্ন একটু দেখাই, সেটা হচ্ছে চিত্র এ। মাইটোকন্ড্রিয়া দেখো, প্রত্যেকটা বছরই মাইটোকন্ড্রিয়া বা প্রত্যেকটা প্রশ্নেই মাইটোকন্ড্রিয়া আসতেছে। এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2021-এর একটা প্রশ্ন, ঢাকা বোর্ড 2021-এর। এইখানেও দেখো মাইটোকন্ড্রিয়া আছে। সো মাইটোকন্ড্রিয়াটা ফ্রিকুয়েন্টলি প্রতি বছরই আসতেছে বা প্রায়ই আসে। মাইটোকন্ড্রিয়াকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।
বাদ যাবে না একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া নিয়ে তোমাকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। এখানেও দেখো বলছে চিত্র বি এর গঠন ব্যাখ্যা করতে। গঠন মানে কি? গঠন মানে চিত্রটা আঁকতে হবে, একে এটা লেভেলিং করতে হবে। তো চিত্র বিটা কি? চিত্র বিটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। চিত্র বিটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এইটা চিত্রটা একে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। সো ক্লোরোপ্লাস্টের চিত্রটা আঁকতে হবে, একে এটার গঠনটা ব্যাখ্যা করতে হবে। শক্তি উৎপাদনে কি চিত্র এ নাকি চিত্র বি, কোনটা এর ভূমিকা অধিক? দেখেই বোঝা যাচ্ছে চিত্র বি যদি ক্লোরোপ্লাস্ট হয়, এইটার কাজটা হচ্ছে খাদ্য উৎপাদন করা। কি করা? খাদ্য উৎপাদন করা। আর চিত্র এর কাজটা হচ্ছে আমরা জানি, সব সময় পড়ে আসতেছি, সেটা হচ্ছে চিত্র এ মাইটোকন্ড্রিয়া, এটার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। তার মানে তুমি যদি মোটামুটি বুঝো, আমার ঘয়ের উত্তরটা হবে এই চিত্রটাকে নিয়ে, মাইটোকন্ড্রিয়াকে নিয়ে। মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপাদন করে, এটার ভূমিকাটা কি? কারণ এটাতে অক্সিজোম আছে, অক্সিজোমের মধ্যে কি আছে? সব উৎসেচক আছে। সো মূলত ভূমিকাটা রাখে কে? অক্সিজোম। অক্সিজোমের মধ্যে সব শক্তি উৎপাদনের বিক্রিয়ার যা প্রয়োজনীয় বস্তু আছে সব এটাতে সাজানো থাকে। তাহলে শক্তি উৎপাদনের প্রয়োজনীয় বস্তু অক্সিজোমে থাকে বলেই কি হয়? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে মূল ভূমিকা রাখতেছে। একদম ইজি কোয়েশ্চেন। সো মাইটোকন্ড্রিয়া নিয়ে আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। দেখেই বুঝতেছো প্রতি বছর মাইটোকন্ড্রিয়াটা যেহেতু আসতেছে, এইটাকে তো কোনোভাবেই মিস করা যাবে না। তো বুঝে ফেলছো কি কি বিষয় আছে এই জায়গায়। মোটামুটি আমি 9টা টপিক দিলাম, প্রশ্নগুলো কেমন হয় দেখাই দিলাম, উদ্দীপকটা কেমন হয় সেটাও বুঝে ফেললাম। তারপরে হচ্ছে তুমি কিভাবে অ্যান্সার করবা, কোন পয়েন্টে ফোকাস করবা, কখন চিত্র আঁকবা, কখন চিত্র আঁকবা, সবই কিন্তু বোঝা যায় এই কয়েকটা টপিকের মোটামুটি আলোচনা থেকে। তো আশা করি এই জায়গায় গ আর ঘয়ের কারো কোনো প্রবলেম থাকার কথা না, এবং বোঝার পার্টটা গ আর ঘ, ক আর খটা কিন্তু একটু মুখস্থ করতে হবে। সো আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কয়ের প্রশ্ন, হ্যাঁ জ্ঞানমূলক প্রশ্ন যেটাকে বলে, এখানে দেখতেই পারতেছো। সো জ্ঞানমূলক প্রশ্ন আছে, জ্ঞানমূলক প্রশ্নের সাথে উত্তরগুলো দেওয়া আছে। তো এইগুলো তো আর বোঝার কিছু নাই, ক আর খটা ভাইয়া বোঝা থেকে মুখস্থর একটু বিষয়টা বেশি। সো এটাকে আমি আর তোমারে বলতে পারবো না যে ভাইয়া মাইন্ড ম্যাপিং দিয়ে তুমি ক নাম্বারের প্রশ্নের অ্যান্সার লিখবা, এটা একটু ডিফিকাল্ট। তো আমরা কি করব, ক আর খয়ের প্রশ্নগুলা একটু খাতায় লিখে কি করব, খাতায় লিখে লিখে একটু প্র্যাকটিস করব, তাইলে আমাদের জন্য এটা সহজে মনে রাখা যাবে। খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে ক আর খয়ের প্রশ্ন। এইটা আর আমি ক্লাসে এতগুলো কয়ের প্রশ্ন খয়ের প্রশ্ন পড়ানোর মাধ্যমে সময়টাকে নষ্ট করব না। তুমি ক আর খ প্রশ্ন খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা, পরীক্ষার হলে যাতে মনে থাকে। এইটাই ক আর খয়ের প্রশ্নের জন্য ভাইয়া বিশেষ কোনো টেকনিক নাই, জাস্ট আমি যে কয়টা দিছি ইম্পর্টেন্ট এগুলার পড়ার চেষ্টা করো। বাট ভাই এটা গ্যারান্টেড না যে এইখান থেকেই আসবে পরীক্ষায়। আমি জাস্ট তোমাদেরকে একটু হেল্প করার জন্য ক আর খয়ের জন্য যে সাজেশনগুলো একটু জাস্ট অ্যাড করে দিলাম। তাহলে ভাইয়া গ ঘ প্রথমে বুঝাই দিলাম, এটা মোটামুটি 9টা টপিক পড়লেই তোমার জন্য মোটামুটি মোর দেন এনাফ। আর এইখানে জ্ঞানমূলক প্রশ্ন আর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন মোটামুটি 20-30টার মতো সব মিলায় আছে। এগুলো যদি তুমি পড়ে টোটালি প্র্যাকটিস করো, তাহলে চ্যাপ্টার 2 নিয়ে তোমার পরীক্ষার কোনো টেনশন থাকবে না। কিন্তু তোমাকে যেই যে টেকনিক বললাম, যেই যে পদ্ধতি বললাম, সেটা অবশ্যই করতে হবে। এখন তুমি মাইটোকন্ড্রিয়া খালি দেখছো কিন্তু এটার গঠনও বুঝছো, চিত্র আঁকো নাই, পরীক্ষায় গিয়ে তো নাম্বার পাবা। ওই দোষ ভাই আমাকে দিয়ে কোনো লাভ নাই। সুন্দর করে চিত্র আঁকো, প্র্যাকটিস করো, নোট করো, পরীক্ষার আগের দিন কাজে লাগবে। আমার কথা মনে হোক বা না হোক, তুমি যে পরীক্ষায় ভালো করবা এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সো মোটামুটি আর খুব বেশি দীর্ঘ করবো না, যেহেতু ভিডিওটা 1 ঘন্টার মতো হয়ে গেছে। এই ভিডিওটা দেখলেই তুমি পুরা 2 নাম্বার চ্যাপ্টারে যা যা কিছু বোর্ডে আসার মতো সব কিছু তুমি সলভ করে ফেলতে পারবা, আইডিয়া পাবা। ভাইয়া পড়াশোনা তো আর 1 ঘন্টায় শেষ হবে না, আইডিয়াটা গাইডলাইনটা সাজানোর কাজটা তুমি 1 ঘন্টায় করে ফেললা, তারপরে পড়া শুরু করো। আমার মনে হয় সব মিলায় যদি তুমি 3-4 ঘন্টা যদি সময় দাও এই গাইডলাইন মতো, কেউ ঠেকায় রাখতে পারবে না। সো দিস ইজ 25 ব্যাচ, তোমাদের 50 ডেজ চ্যালেঞ্জের প্রথম দিনের যে ক্লাসটা সেটা অলরেডি ডান। সবাই আশা করি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাইছো ক্লাস থেকে, এবং এটা তোমাদেরকে অবশ্যই পরীক্ষাতে হেল্প করবে আমার দৃঢ় বিশ্বাস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে বিজয়ের মাঠে। আল্লাহ হাফেজ।